তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবেল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। সঙ্গে আছে আমি সাইদ খান। আমাদের আজকের বিষয় রাজনৈতিক অস্থিরতায় লাভ কার। এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসানাত আলী এবং সিনিয়র সাংবাদিক মাহবুব আলম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজকের বিষয়ে আমরা আপনার দুজনই শুনলেন রাজনৈতিক অস্থিরতায় লাভ কার। রাজনৈতিক অস্থিরতা তো গত কয়েকদিন ধরে চলছে, প্রায় সপ্তাহ পেরোতে চলল। এর মধ্যে আজকে একটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে 13 নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। এবং আজকে জামায়াতে ইসলামী সহ 8টি রাজনৈতিক দল রাজধানী ঢাকায় বেশ বড়সড় একটি সমাবেশ করে তারা জানান দিয়েছেন জুলাই সনদ বাস্তবায়নের আগে কোনো ভোট হবে না। আবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জুলাই সনদের নামে তাদের ঘাড়ের উপরে কিছু বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। আসলে এই সব কিছু মিলিয়ে আবার 13 তারিখ আওয়ামী লীগ রাজপথে লকডাউনের ঘোষণা দিয়েছে ঢাকা সহ সারা দেশে। সবটা মিলিয়ে পরিবেশ কিন্তু আসলে এক ধরনের ঘোলাটে অবস্থা বিরাজ করছে রাজনৈতিক মাঠে। প্রফেসর হাসনাত আলী, আপনার কাছ থেকে আলোচনা শুরু করতে চাই। আসলে এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো একজন আরেকজনকে যে কাদা ছড়াছড়ি করছে, বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে চলে গেছে, জনগণের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচক সিনিয়র সাংবাদিক মাহবুব ভাই। ধন্যবাদ জানাচ্ছি গ্লোবাল টিভি কর্তৃপক্ষকে যারা প্রথমবারের মতো কথা বলার সুযোগ দিয়েছেন, এবং দর্শক শ্রোতা। আপনি আপনার প্রারম্ভিক বক্তব্যে যেরকমটি বলেছেন, রাজনৈতিক বা দেশের সাধারণ মানুষ এক ধরনের শঙ্কা, এক ধরনের প্রশ্নের মধ্যে আছে। শুধু আপনি প্রশ্নগুলো জানতে চাবেন বিষয়টি এরকম নয়, আমিও কিছু জানতে চাই, দেশের সাধারণ মানুষ জানতে চাই আসলে নির্বাচন নিয়ে দেশে কি হচ্ছে। আমি ছোট করে একটা কথা বলি, 5 তারিখের পরে আমরা স্বপ্ন দেখেছিলাম যে একটা নতুন বন্দোবস্তের বাংলাদেশ হবে। সেই বাংলাদেশ হবে বোঝাপড়ার বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ, শ্রদ্ধার বাংলাদেশ, ভ্রাতৃত্বের বাংলাদেশ। এবং সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দল যারা গত 18টি বছর ফ্যাসিজমকে দেশ থেকে বিতরণ করার জন্য লড়াই করলো, সংগ্রাম করলো, গুম হলো, খুন হলো, আয়নাঘর ফেস করলো, আমার 1400 জন ছাত্ররা 24-এ রক্ত দিল, তাদের মধ্যে একটা ঐক্যতান থাকবে। তাদের মধ্যে কথা এবং কর্ম এবং কাজে একটা শ্রদ্ধাবোধের বাংলাদেশ তৈরি হবে। সেটি যখন অনুপস্থিত রাজনীতিতে, তখন সেটা আমাদেরকে শঙ্কিত করে, জনগণকে আতঙ্কিত করে। জুলাই সনদের বাস্তবায়ন কে না চায়? সবাই তো চায়। আইনি ভিত্তি, আইনি ভিত্তি। তা আইনি ভিত্তি তো হতে হবে আইনসম্মতভাবে। এমন ভিত্তি দেওয়া উচিত নয় যে ভিত্তি কোর্ট দ্বারা চ্যালেঞ্জ হতে পারে। আমি সাধারণ শিক্ষক, আমি জানার চেষ্টা করছি যে এই আইনি ভিত্তি সংবিধানের পরিবর্ধন পরিমার্জন 17 বার দেশে হয়েছে এ পর্যন্ত। কমপক্ষে 6 বার সর্বোচ্চ আদালত চ্যালেঞ্জ হয়েছে এবং সেই সমস্ত পরিবর্তন বাতিল হয়েছে। এমন কিছু করা উচিত নয় যেগুলো ভবিষ্যতে কোর্টে চ্যালেঞ্জ হতে পারে এবং সেগুলো বাতিল হতে পারে। না, জুলাই সনদ তো কোর্টে যাওয়া যাবে না, এরকম একটি না, জুলাই সনদ কোর্টে যাওয়া যাবে না, এটা তো আপনার আমার কথা। কিন্তু সেটি যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, সংবিধানের মূল চেতনার বিরোধী হয়, তাহলে অবশ্যই যাওয়া যাবে, না যাওয়ার কোনো কারণ নেই। এটি তো আপনি বলছেন, রাজনৈতিক দলেরা বলছে। সাংবিধানিক ধারাবাহিকতা তো বাংলাদেশকে 24-এর রক্তাক্ত জুলাই দেখিয়েছে। সাংবিধানিক ধারাবাহিকতা শেখ হাসিনা যেটির দোহাই দিয়েছে, রক্তাক্ত জুলাই আমাদেরকে উপহার দিয়েছে। আমরা জুলাইয়ের পরে কি সংবিধান উপেক্ষা করে সরকার গঠন করেছি? সংবিধানের ধারার আলোকে এই সরকার কিন্তু গঠিত হয়েছে। অতএব আপনি সংবিধানের সংস্কার, পরিমার্জন, পরিবর্ধন একেবারে দরকার। কারণ আপনি অন্তর্বর্তীকালীন সরকার
নির্বাচনকালীন সময়ে বন্দোবস্ত করবেন না, আপনি একটি সুষ্ঠু নির্বাচন চাবেন, জনগণের মালিকানা জনগণকে ফিরে দেবেন, এটি তো হবে না। ইতিহাস বলছে সংবিধান মানলে তো আসলে 3 মাসের মধ্যে ভোট হওয়ার কথা ছিল, সেটি হয়নি। সেটি হয়তো দেশের একটা কন্টিনজেন্সি ছিল বা দেশের প্রয়োজনীয়তা ছিল, যে বিগত সরকার যেভাবে দেশটাকে রেখে গিয়েছিল সেই জায়গায় থেকে 3 মাসের মধ্যে একটি নির্বাচন করা এটি শুধু দুরূহই নয়, এটি একটি অসম্ভব কর্মকাণ্ড ছিল। কিন্তু সরকারের যে রোডম্যাপ, সেই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলের যে দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার, সেই দায়িত্বশীল ভূমিকা কখনো কখনো তাদের কথায়, তাদের কর্মকাণ্ডে, তাদের আচরণে অনুপস্থিত বলে আমার কাছে মনে হয়েছে। আমরা এই যে আপনি কয়েকটি কথা বলছিলেন, আমরা দীর্ঘদিন ঐক্যমত্য কমিশন আলোচনায় করেছি। আমরা করার পরে একটা দালিলিক বিষয় আমরা করেছি জুলাই সনদ, সেই জুলাই সনদে স্বাক্ষর করেছি। স্বাক্ষর করার পরে এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে বিরোধটা তৈরি করা, সেই বিরোধটা তৈরি করা গণতন্ত্রের জন্য এবং এই রাজনৈতিক দলের মধ্যে যে সৌহার্দ্য তৈরি হওয়া খুবই দরকার এবং বিভাজন পরিহার করে যে ঐক্য হওয়া দরকার 24-এর চেতনা বাস্তবায়নের জন্য, সেটি চরমভাবে অনুপস্থিত। কেন? প্রশ্নটা সেই জায়গায়। কারা করছে? রাজনৈতিক দলটা করছে। কোন দল করছে? যারা ক্ষমতায় যেতে চায় তারা করছে। আমি এককভাবে কাউকে তো আমি দোষারোপ করতে পারছি না। রাজনীতির ক্রিয়াশীল যে দল, যারা গত 24-এর পক্ষভুক্ত শক্তি, তারা একজন আরেকজনের বিরুদ্ধাচরণ করছে। তার মানে সব পক্ষেরই দায় আছে, কেউ তো দায় এড়াতে পারেন না। দায় তো যেরকম সমস্ত রাজনৈতিক দলগুলো আলোচনা করলো, সনদ তৈরি হলো, একটি দল সনদে স্বাক্ষর করলো না। আবার গণভোট হবে, সবাই একমত হলো যে গণভোট হবে। আবার গণভোট কবে হবে? নির্বাচনের দিনে হবে নাকি নির্বাচনের আগে হবে? এটি নিয়ে আমরা এক জায়গায় আসতে পারছি না। এই যে আসতে না রাজনীতি তো ওই তারিখে আটকে আছে, আগে না নির্বাচন। দেখেন, আমি আপনাকে একটা ছোট করে কথা বলি, কিছুতেই আটকিয়ে নেই। আপনি আপনার রোডম্যাপ অনুযায়ী সরকার একটা নির্বাচনী স্ক্যাজুয়াল, যেটাকে বলে তফসিল, ঘোষণা করুক, দেখবেন সমস্ত মানুষ রাজনীতির মাঠে চলে গেছে। কারণ মাঠ কিন্তু তৈরি। সমস্যা হলো রাজনৈতিক দলের নেতা নেত্রীদের মধ্যে বক্তৃতা বিবৃতিতে। কিন্তু আপনি যদি গ্রামে যান, মাঠে যান, ঘাটে যান, টি স্টলে যান, দেখবেন মানুষ নির্বাচনী আমেজে আছে। এদিকে আমরা বলছি প্রকাশ্যে যে আমরা নির্বাচন হবে না, নির্বাচন হওয়ার প্রশ্নই আসে না বলছি আমরা, 8 দল বা অন্যান্য দল। কিন্তু আপনার প্রার্থী তো প্রত্যেক দিন মাঠে যাচ্ছে, মানুষের কাছে ভোট ভিক্ষা করছে, তার আন্দোলনের কৌশল হিসেবেও যেতে পারে। তাহলে এই আমি যদি বলি এই দাবিটাও একটা ধরনের কৌশল, তো সেটা নিয়ে আমরা আতঙ্কিত হচ্ছে কেন? আতঙ্কিত হওয়ার কিচ্ছু নাই। তবে আমি একটা কথা শুধু স্মরণ করে দিতে চাই সাইদ ভাই, যে সেটি হলো জাতি খুব আশা করে আছে যে অন্তত বাংলাদেশের দ্বিতীয়বার আর কোনো ফ্যাসিজম তৈরি হবে না। আপনি একটা তারিখের কথা বললেন, 13 তারিখে কমপ্লিট লকডাউন। এই কমপ্লিট লকডাউন যারা ঘোষণা করছে তাদের ফিরে আসা খুব সহজ হবে যদি 24-এর পক্ষভুক্ত বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য যে দলগুলো, তারা যদি তাদের মধ্যে বিভাজন কমাতে না পারে। যারা গত 18টি বছর হাত পাখা দিয়ে ফ্যাসিজমকে শান্তিতে রেখেছে, প্রশান্তিতে রেখেছে, তারা যখন আজকে এই 18 বছর মাঠে লড়াই করে গুম হয়েছে, খুন হয়েছে, আয়না ঘরে নির্যাতন সহ্য করেছে, তাদের সাথে কথা বলে নির্বাচন হবে না, নির্বাচন করতে দেওয়া হবে না, তখন কষ্ট লাগে আমরা কোন পথে হাঁটছি? আমরা কি আবারও উল্টা পথে হাঁটছি? সেই প্রশ্নের উত্তর খোঁজাটা খুবই জরুরি। সেই প্রশ্নের উত্তর একটু মাহবুব ভাইয়ের কাছ থেকে জানতে চাই। দীর্ঘ সাংবাদিকতার ক্যারিয়ার এবং তিনি একজন মুক্তিযোদ্ধাও, এই বাংলাদেশের জন্য অস্ত্র ধরেছিলেন 71-এ। মাহবুব ভাই, আমার কাছে মনে হয় আমরা উল্টো পথেই হাঁটছি। আমরা যদি উল্টো পথে না হাঁটতাম, যে আজকে জুলাই অভ্যুত্থানের যে চেতনার কথা বলা হচ্ছে, যে জুলাই অভ্যুত্থানে আমাদের প্রায় 2000 তরুণ যুবকের জীবন গেল, ছাত্র, শ্রমিক, কৃষক, এরা জীবন দিল এবং 30-31 হাজার আহত হলো, যাদের মধ্যে একটা বড় অংশ চোখ হারাইছে, অঙ্গ হারাইছে, তারা চিরতরে পঙ্গু হয়েছে, যারা চিরতরে পঙ্গু হয়ে গেছে। তো এর পরও আমরা আজকে এসে কি বলছি, কি বিস্ময়কর ব্যাপার। জুলাই আন্দোলনকে ধারণ করে একদিক দিয়ে বলছে, আর একদিক দিয়ে বলছে জুলাই চ্যাপ্টার ক্লোজড। মানে কি? কারা বলছে ক্লোজড? বিএনপির এক শীর্ষ নেতা বলেছেন জুলাই চ্যাপ্টার ক্লোজড, আজকেই পত্রিকায় আছে। তাহলে
মানুষের সাথে তারা কি রসিকতা করেন দেশের মানুষের সাথে? তাহলে তো আমরা উল্টো পথে হাঁটছি। আবার কি বলা হচ্ছে যে কি যে গণভোট ইয়েতে নাই, কি বলে সংবিধানে নাই। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন গণভোট ইয়েতে নাই, সংবিধানে নাই। তো খুব ভালো কথা। এই ফেব্রুয়ারি যে নির্বাচন, এটা কি সংবিধানে আছে? সংবিধান যদি মানতে হয় তাহলে তো 24-এ একটা ভোট হয়ে গেছে, পরবর্তীতে ভোট হবে 29 সালে। তাহলে 29 সালের জন্য অপেক্ষা করেন। তাহলে একদিকে বলছেন যে ফেব্রুয়ারি নির্বাচন দিতে হবে, পারলে আরও আগে তারা নির্বাচন নিয়ে আসে, আবার বলছে গণভোট সংবিধানে নাই, সংবিধানের দোহাই দিচ্ছে। মানে খুব দুর্ভাগ্যজনক যে আমরা যে উল্টো পথে হাঁটছি, আমরা একা শুরু থেকেই উল্টো পথে হাঁটছি। আজকের যে সংবিধান, আসলে তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে 29 সালের আগে নির্বাচন হওয়ার সংবিধান মানলে তাই বৈধতা পাবে না? সংবিধান যদি মানেন আপনি, আমাদের যারা যারা সংবিধান মানতে চায়, সংবিধানের প্রতি যারা অনুগত, বিশেষ করে 72-এর সংবিধান, বাকশালী সংবিধানের প্রতি যারা অনুগত। না, বিএনপি তো বাকশালী সংবিধান বা 72-এর সংবিধান নিয়ে ওভাবে সুস্পষ্ট কিছু বলেনি। সুস্পষ্ট বলেছেন বিএনপির নেত্রী, এদেশের দেশনেত্রী খালেদা জিয়া বারবার বলেছেন এটা বাকশালী সংবিধান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এটা আওয়ামী সংবিধান, এটা বাকশালী সংবিধান। আজকে এসে হঠাৎ করে তারা উল্টায় গেছে। এখন এই সংবিধানের প্রতি প্রেম উথলে উঠেছে, এই সংবিধান রক্ষা করতে হবে। তাহলে এই সংবিধানই যদি রক্ষা করবেন, তাহলে 29 সাল পর্যন্ত অপেক্ষা করেন। শুধু তাই না, আজকে যে আপনার যে বলছিলেন যে এখন যদি রাজনৈতিক অস্থিরতার কারণে লাভবান হবে কারা, আমার প্রশ্ন হচ্ছে রাজনৈতিক অস্থিরতা তৈরি করছে কারা? শুধু কি পতিত স্বৈরাচার আওয়ামী লীগের উপরে দোষারোপ করেই কি পার পাওয়া যাবে? নিঃসন্দেহে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি করছে, দিল্লির ডিজাইনে অস্থিরতা তৈরি হচ্ছে, দিল্লিতে বসে অস্থিরতা তৈরি হচ্ছে, কলকাতায় বসে মেকানিজম করা হচ্ছে অস্থিরতা তৈরি করার জন্য। 13 তারিখকে কেন্দ্র করেই যে প্রথম অস্থিরতা তৈরি করা হয়েছে তা না। আমরা দেখেছি গণঅভ্যুত্থানের পরপর নানানভাবে এদেশে অস্থিরতা তৈরি করা হয়েছে। কখনো আনসার লীগ হিসাবে তারা এসছে, কখনো ইসকন হিসাবে এসছে, কখনো ধর্মীয় সংখ্যালঘুদের সামনে নিয়ে এসছে, নানানভাবে। তা এই যে অস্থিরতা যদি তৈরি করা হয়, তাহলে এর মূল বেনিফিটটা কারা পাবে? মূল বেনিফিট পাবে হচ্ছে ইন্ডিয়া, মূল বেনিফিট পাবে আওয়ামী লীগ, পতিত স্বৈরাচার। কারণ ইন্ডিয়া চাচ্ছে পতিত স্বৈরাচারকে পুনর্বাসন করা এই অস্থিরতার সুযোগ নিয়ে। এবং এখনো তারা রিপিটেডলি বলছে যে অংশগ্রহণমূলক বলতে তারা আওয়ামী লীগকেই তারা বলে। এমনকি আমার দেশের মানুষও তো অনেকে অংশগ্রহণমূলক চাচ্ছে। আপনার নিশ্চয়ই মনে আছে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠল, আমাদের দেশের বৃহত্তম দল বিএনপির পক্ষ থেকে না ওটা জনগণ নিষিদ্ধ করবে। সেটি কি দোষের কিছু বলেছে? আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি হয় সেটি তো একেবারে অন্যায্য বলে। জনগণ নিষিদ্ধ, জনগণের এই যে সরকার, অন্তর্বর্তী সরকার, সে তো জনগণের প্রতিনিধিত্ব করছে, অভ্যুত্থানের শক্তির প্রতিনিধিত্ব করছে, 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে। এটা সাধারণত যে নির্বাচনগুলো হয়, বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়েছে অতীতে, বিএনপি কত শতাংশ লোকের প্রতিনিধিত্ব করেছে? 40, কখনো 36, কখনো 37। আওয়ামী লীগ কত? কখনো 41, কখনো 30, কখনো 33% জনগণের প্রতিনিধিত্ব করেছে। কিন্তু আজকে যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, যে গণঅভ্যুত্থানের সরকার, 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে কতিপয় আওয়ামী দুষ্কৃতিকারী বাদ দিয়ে। তাহলে সমস্যাটা কোথায়? তো আজকে যে সমাধানটা কোথায়? সমাধানটা হচ্ছে যে এই অস্থিরতার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। কারা দাঁড়াবে? যারা দাঁড়াবে তারাই তো বিভক্ত। আমাদের জনগণকে সংগঠিত করতে হবে। কারা করবে? রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলগুলোই তো বিভক্ত। রাজনৈতিক দলগুলো বিভক্ত, কিন্তু আমরা জানি রাজনৈতিক নেতৃত্ব ভুল করে, কিন্তু জনগণ কখনো ভুল করে। জনগণ কার নেতৃত্ব বেছে নেবে সেই প্রশ্নের একটু উত্তর খুঁজে আসি। একজন একাডেমিশিয়ান আছেন আমাদের কাছে, প্রফেসর হাসনাত ভাই। আমি একটু মাহবুব ভাইয়ের সাথে, বিনয়ের সাথে কিছু বিষয়ের
উত্তর দিলে কেমনটি লাগে আমি জানি না, এটা বিএনপির উত্তর দেওয়া হবে কিনা আমি সেই জায়গায় নাই। আপনি যেহেতু বলছেন একাডেমিশিয়ান হিসেবে, সেই জায়গায় থেকে আলোচনা করি। দেখেন, খণ্ডিত বক্তব্য সঠিক নয়। এই গ্লাসে চা আছে, অর্ধেক চা যদি কেউ বলে তাহলে ভুল হবে না, আবার যদি কেউ বলে যে অর্ধেক ফাঁকা তাহলেও কিন্তু ভুল হবে না। আমির খসরু মাহমুদ যে কথাটি বলেছেন সংবিধানে গণভোট নাই, সত্য বলেছেন, একদম মিথ্যা বলেননি, একদম সত্য বলেছেন। আমি নিজেও জানার চেষ্টা করেছি। তার অর্থ কি বিএনপি গণভোট চায় না? বিএনপি তো গণভোট চায় বলেই তো সনদে স্বাক্ষর করেছে, সবার আগেই স্বাক্ষর করে, সবার আগে, এবং সেটা করেছে। তার মানে বিষয়গুলো কিন্তু এই আমার এই উদাহরণের মতো। অতএব আমরা ওটাই বলছি, কিন্তু সালাউদ্দিন সাহেব যে স্বাক্ষর করে আসছেন, মহাসচিব স্বাক্ষর করলেন, সেটা আমরা বলছি না। এই বিভাজন আমাদের জন্য ক্ষতিকর। 2 নম্বর যেটা কথা হলো যে দেখেন, এই যে জনগণ, 18 কোটি জনগণের সরকার, তাহলে উনি বললেন যে 40% ভোট বিএনপি পেয়েছে। তাহলে এই 40% ভোট কি জনগণের মধ্যে নাকি জনগণের বাইরে? নিশ্চয়ই জনগণের মধ্যে। তাই যদি হয় তাহলে বিএনপির যে অবস্থান, তাহলে সেটা তো আপনি তাহলে তো আর 100% থাকলো না, 18 কোটি থাকলো না, 40% বাদ দিয়ে দিতে হবে। বিষয়গুলো ওই জায়গায় নয়, বিরোধগুলো ওই জায়গায় নয়। আর জনগণকে উদ্বুদ্ধ করবেন রাজনৈতিক দল ছাড়া বাংলাদেশে, তৃতীয় বিশ্বে অসম্ভব। রাজনৈতিক দলকে নিয়েই উদ্বুদ্ধ করতে হবে। এই যে 24-এ যে লড়াই আন্দোলন ছাত্র বন্ধুরা করেছে, রাজনৈতিক সমর্থন ছিল না, জামাতের সমর্থন ছিল না, বিএনপির সমর্থন ছিল না? ছিল তো। যদি না থাকতো তাহলে শুধুমাত্র কি যেদিন 5 তারিখে গাজীপুর থেকে যে জনস্রোত আসলো, শুধু ছাত্ররা ছিল? সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্র জনতা, জনতা মানেই রাজনৈতিক শক্তি। সাভার থেকে যারা ঢুকলো, শুধু কি ছিল? ছিল না তো। তো অতএব এই জনতা জনতা বলে আমরা বলার চেষ্টা করি, জনতা কিন্তু বিভক্ত। 5 তারিখের পরে জনতা ঘরে ফিরে গেছে যার যার দলে। জামাত জামাতের কাছে ফিরে গেছে, তারপরে বিএনপি বিএনপির কাছে ফিরে গেছে, অন্যরা অন্য জায়গায় ফিরে গেছে, আমরা যারা শিক্ষক শ্রেণীকক্ষে ফিরে গেছি, ছাত্র বন্ধুরা তাদের জায়গায় ফিরে গেছে। অতএব এই বিষয়গুলো এরকম নয়। বাংলাদেশে কি এমন লোক খুঁজে পাওয়া যাবে যারা চায়, আপনি সংবিধান 72-এর সংবিধান, বাকশালী সংবিধান, আমরা কি অস্বীকার করতে পারি যে সংবিধান সংশোধন করে 300 পার্লামেন্টকে রেখে আরেকটি পার্লামেন্ট তৈরি করার বাকশালী সংবিধান তো করেছিল? তো এটাকে যদি বিএনপি নেত্রী যদি বলেন বাকশালী সংবিধান, দোষের কোথায়? কারণ পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসে একটি দেশ আপনি খুঁজে পাবেন না যে দেশে পার্লামেন্টকে বলবৎ রেখে আরেকটি পার্লামেন্ট গঠিত হয়। বাংলাদেশে হয়েছে সেটা, তাহলে সেটাকে আপনি সংশোধন করবেন না? বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি সিস্টেমে বা নির্বাচনী ডেমোক্রেসি বলছে যে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয় না। ইভেন 73-এ হয়নি, 15ই ফেব্রুয়ারি নির্বাচন, মাগুরার নির্বাচন সুষ্ঠু হয়নি। আন্দোলন হয়েছে দেশে, রক্ত ঝরেছে দেশে, লগি বইটার আন্দোলন হয়েছে। কিসের জন্য? বাংলাদেশে যে কটা নির্বাচন সুষ্ঠু হয়েছে সেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তো তত্ত্বাবধায়ক সরকারকে আপনি শেখ হাসিনা একেবারেই মূলোৎপাটন করে দিলেন সংবিধান থেকে। সেই সংবিধানকে, যে সংবিধান একদলীয় সরকারের মেয়াদ উত্তীর্ণ করার একটি বন্দোবস্তে পরিণত হলো, তাকে আপনি ছুঁড়ে ফেলে দেবেন না? তাকে সংবিধান সংশোধন করে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা যদি বিএনপি বলে থাকে, অন্যায় কী করেছে? আমরাও আজকে বলছি যে এই সংবিধানকে সংশোধন করতে হবে, পরিমার্জন করতে হবে, পরিবর্ধন করতে হবে, সংশোধন করতে হবে। বক্তব্যটি ছিল যে সংবিধান যদি না থাকে তাহলে এটি তো সাংবিধানিক সরকার। না না না, অবশ্যই সাংবিধানিক সরকার, সংবিধান তো আছে। প্রশ্নটি ওই জায়গায়, যারা সংবিধানটা রাখতে চায় না, ছুঁড়ে ফেলে দিতে চায়, দেশে এটি সাংবিধানিক শূন্যতা তৈরি করতে চায়, সেটি খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। যে এটি তো হতে দেওয়া যাবে না। আপনি 17 বার সংশোধন হয়েছে, আপনি আরেকবার সংশোধন করেন, সেটা সনদের মাধ্যমে করেন, গণভোটের মাধ্যমে করেন, যেভাবেই করেন, কিন্তু এই সংবিধানটাকে ফেলে দিয়ে তো নয়, এই সংবিধানকে তো অস্বীকার করে নয়। কারণ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই সংবিধান আমরা পেয়েছি। হ্যাঁ, বাকশালী আছে, ভারতীয় স্বার্থ আছে, ভারতের প্রেসক্রিপশন আছে, অস্বীকার করছি না। এটাকে 24-এ এসে, 1 মিনিট, 24-এ এসে আপনি বাংলাদেশি জনগণের সংবিধানে রূপান্তরিত করতে সমস্যাটা কোথায়? প্রশ্ন সেই জায়গায়। জি, সেই প্রশ্নের উত্তর খুঁজবো, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আর কাবল প্রশ্নগুলো সহজ, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম। আর কাবল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর হাসনাত আলী এবং সিনিয়র সাংবাদিক মাহবুব আলম। বিরতির আগে হাসনাত ভাই প্রশ্ন তুলেছিলেন, মাহবুব ভাই, সংবিধান অবশ্যই বিএনপি মানে এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সংবিধান, সেটি সমুন্নত রেখেই আবারও প্রয়োজন বোধে সংস্কার করা যাবে, সংশোধন করা যাবে। কিন্তু জুলাই সনদ, এটি নিয়ে রাজনৈতিক দলগুলো যেভাবে কথা বলছে যে জুলাই সনদের আইনি ভিত্তি না হলে 26 সালে কোনো নির্বাচন হবে না, আজকে
8 দলের সমাবেশ থেকে জামায়াত ইসলামের আমির চরমনাই পীর এবং মামুনুল হক তিনজনই একই সুরে কথা বলেছেন। হাসনাত ভাই যেটা বললেন যে এটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জন এবং এই সংবিধান আমরা মানি, আমরা তো মেনে দেখলাম। আমরা এই সংবিধান মেনে কী পেলাম? আমার দেশের মানুষ কী পেল? 54 বছর পর আমাদের দেশের অধিকাংশ মানুষ বুভুক্ষ। 54 বছর পর আমার দেশের সংখ্যাগরিষ্ঠ শিশু অপুষ্টির শিকার। 54 বছর পর আমার দেশের সব ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। 54 বছর পরে এসে দেখছি আমার দেশের কৃষক, আমার দেশের ক্ষেতমজুরের কোনো কাজ নাই। 54 বছর পর এসে দেখছি আমার দেশের মানুষ বিদেশ থেকে জাকাতের টাকা নিয়ে এসে এদেশ চালানোর চিন্তা করছে। 54 বছর পরে এসে দেখছি আমার দেশের সরকারও বিদেশে লোক পাঠায়। অর্থাৎ আমরা সেই গরিব মানুষের শ্রমের টাকা দিয়ে দেশ চালানোর চেষ্টা করছি। আপনি জানেন আমার বাজেটের $11 বিলিয়ন আসে হচ্ছে রেমিটেন্স। এরা কারা? এরা গরিব মানুষের সন্তান। আজকে তার নিজের দেশে কাজের সংস্থান করতে পারে নাই। এই লজ্জাটা থাকা উচিত। এই সংবিধান আমাদেরকে এই দিয়েছে, এর চেয়ে কিছু বেশি দেয় নাই। এই সংবিধান কি দিয়েছে? এই সংবিধান দুইটা রাষ্ট্রপতিকে খুন করেছে। এই সংবিধান কি দিয়েছে? এরশাদের মতো একটা দুর্বৃত্তকে ক্ষমতায় নিয়ে এসছে। এই সংবিধান কি দিয়েছে? হাসিনাকে স্বৈরাচার করেছে। হাসনাত ভাই নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে আমার সংবিধানে, এই সংবিধানে 72 সংবিধানে যে ক্ষমতা দেওয়া আছে প্রাইম মিনিস্টারকে, যে ক্ষমতা দেওয়া আছে প্রধানমন্ত্রীকে, এটা সম্রাট আকবরের চাইতেও বেশি। তিনি সব কিছুর মালিক, তিনি রাষ্ট্রের মালিক, তিনি জাতির মালিক, তিনি দলের মালিক, সব কিছুর মালিক তিনি। অর্থাৎ একক, মানে এই সাংবিধানিকভাবেই আমরা প্রধানমন্ত্রীকে স্বৈরাচার তৈরি করি। তার শেখ হাসিনা তো এমনি এমনি হয় নাই, সে সাংবিধানিক ক্ষমতার বলেই স্বৈরাচার হচ্ছে। কাজেই এই সংবিধান রাখবো কেন? আপনাদেরকে হাসনাত ভাই নিশ্চয়ই আপনার মনে আছে যে দেশনেত্রী খালেদা জিয়া বলেছিলেন এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। এটা তো আমার কথা না, এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা মির্জা ফখরুল বলেছেন, আরও অনেকে বলেছেন। তো এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে সমস্যাটা কোথায়? সংবিধান তো কোরআন নয় যেটা চেঞ্জ করা যাবে না। এখন বলা হচ্ছে যে আমরা কিছু সংস্কার করব। কিসের সংস্কার? সংবিধানকে ছুঁড়ে ফেলে দেন, ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করে করেন, সেকেন্ড রিপাবলিক করেন, দ্বিতীয় প্রজাতন্ত্র করেন। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাই ছিল দ্বিতীয় প্রজাতন্ত্র করা। আপনারা নিশ্চয়ই মনে আছে যারা গণ অভ্যুত্থান করেছিল, গণ অভ্যুত্থানের সামনের সারির সৈনিক যারা নেতৃত্ব দিয়েছিল, তারা কিন্তু গণ অভ্যুত্থানের পরপরই বলেছিল যে আমরা সেকেন্ড রিপাবলিক করব। অর্থাৎ আমরা গণ অভ্যুত্থানের সেই আওয়াজটা তখন শুনেছিলাম, এখন ভুলে গেছি। এখন এই সংবিধানের প্রতি বিপ্লবী সরকার হলে সেকেন্ড রিপাবলিক হতে পারে। বিপ্লবী সরকার ছাড়াও সেকেন্ড রিপাবলিক হয়। আপনার আমরা কদিন আগে দেখলাম নেপালে কোনো সশস্ত্র বিপ্লব হয় নাই। বাংলাদেশেও সশস্ত্র বিপ্লব হয়নি। বাংলাদেশের সশস্ত্র বিপ্লব হয় একই চরিত্র। নেপালে কি ওরা মানে সংবিধান চেঞ্জ করে নতুন সংবিধান করেছে না? ফ্রান্সে 5টা সংবিধান হয়েছে, ফ্রান্সে 5 বার বিপ্লব একবারই হয়েছে, পরেরগুলোতে বিপ্লব হয় নাই। তাহলে সমস্যাটা কোথায়? এবং পৃথিবীর বহু দেশে সংবিধান পুরোটা বাদ দিয়ে নতুন করে হয়েছে। তাহলে সমস্যাটা কোথায়? আমরা যদি ওইটা করতাম তাহলে আজকে এত সংকট হতো না। আজকে যে এই যে সংকট, আজকে যে অস্থিরতা, আসলে আমরা দিল্লির দিকে চেয়ে থেকে আমরা দিল্লি ওই যে বলছিল অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, দিল্লির ইন্ধনে এবং দিল্লির চাপে এই সংবিধানকে রক্ষা করেছি। সেটা কি সরকারও সেই চাপে মানে চাপ বোধ করছে বলে মনে করেন আপনি? সরকার চাপকে অগ্রাহ্য করছে, কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো সেই চাপকে অগ্রাহ্য করছে না। তারা মনে করছে, আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমি আগেই বলেছি নেতারা ভুল করে, জনগণ ভুল করে না। আমাদের রাজনৈতিক দলের নেতারা অনেকেই মনে করে যে আমরা ভারতের উপরে বহুভাবে নির্ভরশীল, কাজেই আমরা ভারতকে চটাবো না, ভারতকে রাগাবো না। ভারতকে তারা বড় ভাই মনে করে। শেখ হাসিনার আমলে ভারতকে মনে করতো প্রভু। এরা প্রভু না মনে করলেও তারা বিগ ব্রাদার সুলভ ভারতের যে আচরণ, সেই আচরণটি তারা এক ধরনের মানসিকভাবে তারা মেনে নিয়েছে। এবং মেনে নেওয়ার কারণেই
আজকে এই সংকটগুলো তৈরি হচ্ছে। যাই হোক, হাসনাত ভাই যে বিষয়টা বলছিলেন আমি সেই জায়গায় আসি। আর একটা বিষয় হচ্ছে জুলাই সনদ। জুলাই সনদের আইনি ভিত্তি তো থাকতেই হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া এটা তো অর্থহীন, এটা কাগজ, এটা দিয়ে ঝালমুড়ি খাওয়া যাবে। তা আমরা কি জুলাই সনদ বানাইছি ঝালমুড়ি খাওয়ার জন্যে? আমার দেশের একজন দায়িত্বশীল নেতা বলছেন কি জুলাই চ্যাপ্টার ক্লোজড। ভয়াবহ কথা। অর্থাৎ তিনি কার্যত জুলাই বিপ্লবের, জুলাই আন্দোলনের, জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। কিসের জন্যে? দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্যে। তো এই হচ্ছে আমার দেশের রাজনৈতিক নেতৃত্ব। কোন দল থেকে বলা হলো, কারা বলল, সেটা বড় কথা না। বড় কথা দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্বের মধ্য থেকে এই কোশ্চেনগুলো চলে আসছে। অন্যদিকে জামাত কি বলছে? জামাতও একটা দেশে অরাজকতার সুযোগ নিতে চাচ্ছে। তা আমরা জামাতকে সেই সুযোগটা দেব কেন? দেওয়ার তো কোনো কারণ নাই। তারপরে বলছে কি আগে নির্বাচন হতে হবে। আজকে তারা কি বলেছে? আগে গণভোট হতে হবে। আগে গণভোট হতে হবে। তারা বলেছে আগে গণভোট। এমনকি তারা নভেম্বর থেকে তারা বলছে জানুয়ারিতে হলেও আপত্তি নাই যদি আইনি ভিত্তি দেওয়া হয়। তার মানে গণভোট যদি আর জাতীয় নির্বাচন যদি একসাথে হয় তাহলে তো জামাত আপত্তি করবে না। কিন্তু এখানে একটা সংকট আছে। তারা তো একই দিনে চায় না, একসাথে একই দিনে চায় না, আগে চাচ্ছে। একই দিনে চায় না, একই দিনে চাইবে। কারণ এই যে এখন বলা আছে যে একটি মানে সরকারের পক্ষ থেকে একটি মানে প্রজ্ঞাপন বা সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হলে, কারণ আইনি ভিত্তিটা দিতে হবে। আইনি ভিত্তি দিলে তারা আইনি ভিত্তি দিতে হলে তো পার্লামেন্ট প্রয়োজন না। সব ক্ষেত্রে পার্লামেন্টের প্রয়োজন নাই। পার্লামেন্টে যে এইটা মানে আইনি ভিত্তি দিলে ওইটা পার্লামেন্ট ওটা গ্রহণ করতে তখন বাধ্য থাকবে। কারণ একটা হচ্ছে এখন যেটা সইটা হয়েছে এটাকে বলা হচ্ছে রাজনৈতিক সমঝোতা। এটা আমার কথা না, এটা বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন সাহেব বলেছেন, নিজেই বলেছেন এটা রাজনৈতিক সমঝোতা, এটা আইনি ভিত্তির কথা বলেন নাই। কিন্তু যখন সরকারের তরফ থেকে একটি আদেশনামা দেওয়া হবে তখন সেটা একটা আইনি ভিত্তি লাভ করলো পরবর্তী পার্লামেন্টে। এবং আরেকটা ব্যাপার আছে, একটু ছোট করে বলতে, যে আরেকটা ব্যাপার যেটা এড়ায়ে যাচ্ছে, জামাতও এড়ায়ে যাচ্ছে, বিএনপিও এড়ায়ে যাচ্ছে। অর্থাৎ বিএনপি জামাত সচেতনভাবে একটা বিষয় এড়ায়ে যাচ্ছে যে পার্লামেন্ট একই সঙ্গে সংবিধান সভা অর্থাৎ গণপরিষদের দায়িত্ব পালন করবে 270 দিনের জন্য। এই একটি মানে এটা কিন্তু সুপারিশ আছে। অর্থাৎ এই সুপারিশটা যদি বাস্তবায়ন হয় তাহলে তো এই সংবিধান আমরা কিছু না কিছু সংস্কার করতে পারব। জি মাহবুব, আমরা একটু প্রফেসর হাসনাত ভাইয়ের কাছ থেকে শুনতে চাই এই বিষয়ে। আসলে কি দুটি দলই এড়িয়ে যাচ্ছে এই সংকট? আমি এমনটি মনে করে না। এটা রাজনৈতিক কৌশল, মাঠ গরম করে রাখার কৌশল। সেটি হচ্ছে, আমি আবারও আপনাকে বলি, সরকার যে পথে হাঁটছে সেটি যদি সঠিক থাকবে বলেই আমার বিশ্বাস। ফেব্রুয়ারি যে নির্বাচনের যে ঘন্টা বাজে গেছে, এই ঘন্টা সঠিক পথে। কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে আজকে পরিষ্কার বলা হয়েছে গণভোট যদি নভেম্বরের মধ্যে না হয় তাহলে 26-এ কোনো নির্বাচন না। দেখেন, আমি একটা কথা আপনাকে বলি, ভাইও মাহবুব ভাইও বলেছেন যে সংবিধান যদি আপনি মানেন তাহলে নির্বাচন হবে 29-এ। কখন হতো? যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো। যে সরকারটা পালিয়ে গেছে, যে সরকারের পার্লামেন্ট বাতিল, মন্ত্রিসভা বাতিল, তারপরে কি 29-এ হবে? এটা তো একটা অপরাজনীতি, অপতথ্য, সঠিক তথ্য না। তথ্য তো দুই ধরনের হতে পারে, ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন, তে ভরে ফেলে দেওয়া হচ্ছে। আপনি যদি শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতো 29-এ নির্বাচন হতো সংবিধানের অনুযায়ী। কিন্তু যখন একটা সরকার পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যায় জনরসে, আর মাহবুব ভাই যে প্রশ্নটি করলেন, আপনি বিপ্লবী সরকার করবেন, দ্বিতীয় রিপাবলিক করবেন, মন্ত্রিসভা গঠন করার পরে 5 তারিখের পরে 6 তারিখে করতে পারতেন। আজকে এসে এগুলো কথা বলে তো লাভ নেই, একেবারেই বাস্তবতার সাথে কোনো মিল নাই। অনেকটা সময় চলে গেছে, দেশে অনেক রকমের সংকট তৈরি হচ্ছে, সরকার চেষ্টা করছে সরকার মোকাবেলা করার জন্য। অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। বিদেশ থেকে রেমিটেন্স আসা কি পাপ নাকি? এটা কি অন্যায় নাকি? এটা তো অন্যায় নয়। আর সংবিধান আমাদেরকে কিছুই দেয়নি, বিষয়টা এরকম নয়। এই ঢাকা শহর 72 সনে এই ঢাকা শহর ছিল না। এই দেশের শিক্ষা প্রতিষ্ঠান 72 সনে ছিল না। এই যে শার্ট কোট টাই পরে আমি আসি 72 সনে ছিল না। এই সংবিধানের কেউ প্রয়োগ করেছি, কেউ অপপ্রয়োগ করেছে। শহীদের 7ই নভেম্বর কয়েকদিন আগে আমরা পালন করলাম।
সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে একজন সৈনিক রাষ্ট্র ক্ষমতায় আসছিলেন, গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, বাকশাল থেকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। ফিরে আসছে তো, সংস্কার হয়েছে তো, সংবিধান থেমে নাই তো। হ্যাঁ, আমি মাহবুবের সাথে শতভাগ একমত যে এই সংবিধান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার আকাশ পাতাল একটা ভারসাম্যহীনতা তৈরি করেছে। আমরা অবশ্যই এর সংস্কার চাই। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে, যেন কেউ একজনকে টপকায় যেতে না পারে। আমরা অবশ্যই চাই দেশের আইন শৃঙ্খলা বাহিনী যেন দলদাসে পরিণত না হয়, যেটা গত 18 বছর হারুনরা করেছে, বিপ্লবরা করেছে, হাবিবরা করেছে। আমরা সেটা চাই না এখন যারা আছে সেটা তারা করুক। আমরা কখনোই চাই না গত 18 বছরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সাংবাদিকদের প্রতি যে অবিচার, অন্যায়ভাবে মিথ্যা অসত্য মামলা করা হয়েছে, সেই মামলা আবারও আগামীতে হোক, সেটা আমরা চাই না। মাহবুব কিন্তু একটি কথা বলেছেন যে এই যে অস্থিরতা, এই অস্থিরতায় কিন্তু দিল্লি লাভবান হচ্ছে। না, দেখেন, দিল্লি লাভবান হচ্ছে আমি জানি না, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের স্বস্তি এবং বাংলাদেশের যে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার একটি দ্বার উন্মোচিত হয়েছিল 24 জুলাই বিপ্লবের মধ্য দিয়ে, তার সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে। স্বাধীনতার পরে গোটা জাতি কয়েকজন স্বাধীনতা বিরোধী শক্তি ছাড়া গোটা জাতি ঐক্যবদ্ধ ছিল। 4 বছরের মধ্যে জাসদ তৈরি হলো, রক্ষী বাহিনী তৈরি হলো, বিভাজন তৈরি হলো, শেখ মুজিবুর রহমানের পরিবার সহ হত্যা হইল, কু পাল্টা কুর মাধ্যমে 3 নভেম্বর তৈরি হলো, 7 নভেম্বর তৈরি হলো, অজস্র হত্যাকাণ্ড হলো। এই সংবিধান করেনি। সংবিধানকে ভুলণ্ঠিত যখনই করতে চেয়েছি তখনই ঘটনাগুলো ঘটেছে। জি, হাসনাত ভাই, আবারও ফিরবো আপনার সাথে, আলোচনা শুনবো আপনার কাছ থেকে। দর্শক, আর কাবল প্রশ্নগুলো সহজ নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আর কাবল প্রশ্নগুলো সহজ ছিলাম আলোচনায়। হাসনাত ভাই, আপনার কাছে আলোচনা শুনছিলাম। এই আলোচনার মধ্যেই আমরা যখন আলোচনা করছি জুলাই সনদ, জাতীয় ঐক্যমত, এর মধ্যেই 13ই নভেম্বর আগামী পরশুদিন আওয়ামী লীগ শাটডাউন ঘোষণা করেছে ঢাকা শহরে, এবং গত 2-3 দিন ধরে ঢাকা শহরে কিন্তু বেশ কিছু যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে, ককটেল বিস্ফোরণ ঘটেছে। এবং এরই মধ্যে এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু তিনি বলেছেন জনগণই পারে 2 দলের অহংকার চূর্ণ করে দিতে। জামাত এবং বিএনপিকে বুঝিয়েছেন। দেখেন, আমি ঠিক এভাবে বলবো না। আমি মনে করি 2 দলের যদি শুভবুদ্ধির উদয় হয়, মানে এক ধরনের অহংকার কি আছে? না, আমি সেভাবে আমি মনে করছি না, বা আমি বলতেও চাচ্ছি না। উনি রাজনৈতিক মানুষ, রাজনৈতিক কথা বলছেন, আমি শিক্ষক মানুষ, শিক্ষকের ভাষায় পরিভাষায় বলি। দেখেন, এই বিএনপি এবং জামাত একজন আরেকজনের সহযোগী পরিপূরক হিসাবে 91 থেকে তারা একজন আরেকজনের সাথে ছিল। আজকে জামাত কথায় কথায় বিএনপির বিভিন্ন সময় সমালোচনা করে, বা বিএনপিরও কেউ কেউ সমালোচনা করেন। প্রশ্নটি হলো, আপনারা তো 15-16 বছর একসাথে ছিলেন, সরকারে ছিলেন। 21 বছর, একটু 21 বছরের একটি রাজনৈতিক আপনারা সরকারে ছিলেন, বিরোধী দলে ছিলেন, মাঠে ছিলেন, আন্দোলনে ছিলেন, 24 পর্যন্ত ছিলেন। এমন কি হলো যে জাতির এই দুর্দিনে যখন খুব বেশি ঐক্য দরকার আপনাদের মধ্যে, তখন এই বিভাজন? এই বিভাজনের সুযোগ নেই তো আজকে আস্ফালন হচ্ছে, গাড়ি পুড়ছে, নির্বাচন হবে কি হবে না এরকমের একটা শঙ্কা তৈরি হচ্ছে। আপনি প্রশ্ন করছেন, আমি জবাব দিচ্ছি। আমার মাহবুব ভাইরা সংবিধান ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছেন। এই সমস্ত হাজারো রকমের প্রশ্ন উত্থাপিত হচ্ছে। আজকে এনসিপি আমার ছাত্র বন্ধুরা রক্ত দিয়েছে। আজকে যদি অশ্রদ্ধা তৈরি হয় এই মেজর 3টি দলের ভেতরে, সবচেয়ে বড় দল বিএনপি, তারপরে জামাত, তারপরে এনসিপি, আমার তরুণ প্রজন্ম, এখনও তারা জনগণের ভোটে এটা প্রমাণিত হয়নি তাদের সমর্থনের জায়গাটা কোন জায়গায়। আমরা আশা করি তারা ভালো করবে, তরুণ প্রজন্ম। যদিও কখনো কখনো তাদের কিছু কিছু নেতারা শব্দচয়ন আমাদেরকে আতঙ্কিত করে, ক্যাম্পাসে স্লোগান আমাদেরকে আতঙ্কিত করে, শঙ্কিত করে। আমি যে কথাটা বলছিলাম যে স্বাধীনতার পরের বিভাজন, স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারিনি, আক্ষেপ পরে মাহবুব ভাই যেটা বললেন। 90-এর পরে যে ঐক্য তৈরি হলো, 7ই নভেম্বরে যে ঐক্য তৈরি হলো, সিপাহী জনতার ঐক্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে ঐক্য বিনষ্ট করলাম। আমরা 90-এ যে 3 দলের রূপরেখা অনুযায়ী যে ঐক্য তৈরি করলাম, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযোজন করলাম, কত কী করলাম। স্বপ্ন নিয়ে তো যে গণতান্ত্রিক বাংলাদেশ হবে, বৈষম্যহীন বাংলাদেশ হবে, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার বাংলাদেশ হবে। সাগররণীর হত্যার বিচার করতে পেরেছি? পারিনি তো। শিক্ষকদের বিরুদ্ধে মামলা বন্ধ করতে পেরেছি? পারিনি। ইলিয়াস আলীকে খুঁজে পেয়েছি? পাইনি। বেগম খালেদা জিয়ার তার নিজের বাড়িকে, আমি পরশুদিন একটা ভিডিও দেখছিলাম, তছনছ করে দেওয়া হচ্ছে স্বাধীনতার ঘোষকের স্ত্রী। পেরেছি আমরা। আয়না ঘরে বরেণ্য
আর্মি অফিসাররা, রাজনীতিবিদরা দিনের পর দিন হয়েছে শুধু অনৈক্যের কারণে। অর্থনীতি লোপাট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার নিরন্তর চেষ্টা করেও অর্থনীতিটাকে একটি জায়গায় দাঁড় করিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আজকে দাবি ফোয়ারা উঠে গেছে। 15 বছর যারা আমরা কথা বলিনি, ইঁদুরের গর্তে লুকিয়েছিলাম, গলা চওড়া করছি। সমস্ত হিসাব চাচ্ছি, 18 বছরের হিসাব একটা 1.5 বছরের সরকারের কাছে চাচ্ছি। হ্যাঁ, চাওয়া যেতেই পারে, কিন্তু বাস্তবতার নিরিখে শুধু এতটুকু বলি, ঐক্যবদ্ধ থাকা খুবই জরুরি। সেই ঐক্যবদ্ধ কাদের ভেতরে? যারা গত 18টি বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে তাদের অনেক সহকর্মীকে খুঁজে পাওয়া যায়নি। দিনের পর দিন, রাতের পর রাত তারা কোর্টে কাচারিতে এবং জেলখানায় দিনাতিপাত করেছে, অনৈক্য হয়নি। একজনের ইমামতিতে আরেক দল নামাজ পড়েছে। আজকে সেই অনৈক্য শুধুমাত্র ক্ষমতার লোভে যদি বিনষ্ট হয়ে যায়, সেটি হবে দুঃখজনক। এবং সেটাই 24-এর যে চেতনার যে বাস্তবায়নের যে একটি স্বপ্ন মানুষ দেখলো, একটা সোপান তৈরি হইল, সেই সোপান বিনষ্ট করার জন্য এই অনৈক্যই এই 13 তারিখের যারা পলাতক যে শক্তিটা, সেই শক্তিকে আহ্বান জানাচ্ছে কিনা, ওয়েলকাম করছে কিনা, সেটা রাজনীতিবিদদেরকে ভেবে দেখার জন্য আমি অনুরোধ করছি। জি, মাহবুবের কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। এখন দুই দলের অহংকারের কথা বলা হয়েছে, মুজিবুর রহমান সাহেব বলেছেন। আসলে দুই দলের অহংকার আছে কিনা আমি জানি না, তবে অহংবোধ আছে নেতাদের মধ্যে। দলগতভাবে আছে কিনা আমি জানি না, নেতাদের মধ্যে কোনো কোনো নেতার মধ্যে একটা অহংবোধ আছে। আর সামগ্রিকভাবে বড় দলসুলভ একটি আচরণ আছে। বিএনপি মনে করছে, নিঃসন্দেহে বিএনপি বাংলাদেশে এখন সবচেয়ে বৃহত্তম দল। অন্যদিকে জামাত মনে করছে, জামাত তো একেবারে মানে নিচের লেভেল থেকে হঠাৎ করে অনেকটা উপরে উঠে গেছে এবং তাদের মাথাটাও খারাপ হয়ে গেছে। তারা মনে করছে আমাদেরকে আরও বড় হতে হবে। তো এই জামাতেরও মনে করছে যে আর যেহেতু অন্য কোনো দল নাই ওইভাবে, জামাতও মনে করছে আমরাও বড় দল হয়ে গেছি। তো এই যে বড় দলের মধ্যে একটা অহংবোধ তৈরি হয়ে গেছে। আর তিনি ঠিকই বলেছেন যে নির্বাচনে তাদের এই অহংবোধটা বা তাদের যে অহংকারের চূর্ণ হয়ে যাবে। কারণ আমরা জানি 54 সালে যে নির্বাচন হয়েছিল, তখন সদ্য পাকিস্তান হওয়ার পরে তো নির্বাচন, মুসলিম লীগের তখন মানে কি বলে জনপ্রিয়তা, আকাশচুম্বী জনপ্রিয়তা। তখন পাকিস্তানকে বলতো এটা মসজিদ, অর্থাৎ এটা মুসলমানদের দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ, এটা মসজিদ। আমরা কি দেখলাম 54 সালের নির্বাচনে তৎকালীন পূর্ব বাংলায় মুসলিম ধুয়ে মুছে সাফ হয়ে গেল। বড় দল সুলভ আচরণ করলে কিন্তু কেউ টিকে না। আমরা কি দেখলাম, ভারতের ইন্দিরা গান্ধী লৌহমানবী, তার টাইটেল হয়ে গেল, আয়রন লেডি তার টাইটেল হয়ে গেল। আমরা কি দেখলাম, যখন তিনি এমার্জেন্সি দিলেন, বেশি দিনের তো না, মাত্র 70-72 দিনের এমার্জেন্সির মাথায় তিনি যখন আবার এটা মানে কি বলে মাথা নত করতে বাধ্য হলেন, আবার একটা ইলেকশন দিলেন কয়েক মাসের মধ্যে। ইন্দিরা গান্ধীর ক্যাবিনেটের খোদ ইন্দিরা গান্ধী সহ, প্রধানমন্ত্রী সহ সবাই ফেল, মাত্র 2 জন পাশ করছিল তার ক্যাবিনেটের। পুরা কংগ্রেস ধুয়ে মুছে, অর্থাৎ 100 বছরের ঐতিহ্যবাহী কংগ্রেস ভারতের ইতিহাস থেকে ধুয়ে মুছে বঙ্গোপসাগরে পড়ে গেল। এবং আজও সেই কংগ্রেস কিন্তু আর উঠে দাঁড়াতে পারে। এই একই অহংবোধ কিন্তু শেখ হাসিনাকেও ফ্যাসিস্ট বানিয়েছে এবং একই পালাতে বাধ্য অহংবোধ করেছে। শেখ হাসিনাকেও করেছে। তো কাজে আমি মনে করি এটা রাজনৈতিক দলের নেতারা নিজেরাই মূল্যায়ন করা উচিত। তিনি ধরাই দিয়েছেন। আমি মনে করি এই অহংবোধ থাকা উচিত না, আর বড় দল সুলভ আচরণ তাদের পরিহার করা উচিত। জি, মাহবুব ভাই, আবারও ফিরবো, নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। দর্শক, আর কেবল নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। হাসনাত ভাই, যে আলোচনায় ছিলাম বিরতির আগে, আমরা একটি বিষয় আজকে জানতে পারলাম। আজকে বেশ আলোচিত নির্বাচন কমিশন 13 তারিখ থেকে 13 নভেম্বর থেকে নির্বাচন পূর্ব যে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হয়, সেই সংলাপ শুরু করতে যাচ্ছে। কোনো রাজনৈতিক দলের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত সমঝোতা বা ওরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়নি। এক ধরনের দূরত্ব ডে বাই ডে বাড়ছে। এমন বাস্তবতায় এই সংলাপ কোন দিকে নিয়ে যাবে আসলে? দেখেন সাইদ ভাই, আপনি বারবার বলছেন যে বিরোধ বাড়ছে। আমি কিন্তু বিরোধ কোথাও দেখি না। শুধু
শুধু গণভোটটা আগে হবে না পরে হবে এই একটা ইস্যু ছাড়া রাজনৈতিক দলের মধ্যে কোনো বিরোধ আছে বলে আমি দেখি না। দেখেন গত 18টি বৎসর আপনি, আমি, মাহবুব ভাই আমরা বলার চেষ্টা করেছি আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করেন। ফ্যাসিস্ট সরকার সেই কথাটা শোনেনি, তাদের পরামর্শদাতারাও শোনেননি, বরং আলোচনার কথা বললে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। আমি তো সাধুবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকারকে যে তারা অন্তত দেশের সকল রাজনৈতিক দলকে এক ছাদের নিচে বসে দীর্ঘদিন আলোচনা করতে পেরেছেন, একটা সনদ তৈরি করতে পেরেছেন। একটি দল ছাড়া সমস্ত দল সেই সনদে স্বাক্ষর করেছে। বাস্তবায়ন প্রক্রিয়া বা এর আইনগত ভিত্তি এটি হবে আমি আশাবাদী। ইসির সংলাপ নিয়ে একটু। এবং নির্বাচন কমিশন দরজাই তো খুলতো না। আজিজ নির্বাচন কমিশন ইউরোপীয় ইউনিয়ন গেলে দরজা লাগাই রাখতো, আর একজন 2টার সময় ঘুম রেখে 13% ভোটকে 40% বলতো। তো এরকম নির্বাচন কমিশন যে না, তারা যে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেবে এবং রাজনৈতিক দলগুলো তাদের গঠনমূলক পরামর্শ দিয়ে নির্বাচন যেন ক্রেডিবল হয়, গ্রহণযোগ্য হয়, জনগণ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতা নির্বাচন করতে পারে এবং একটি রাজনৈতিক সরকার বা নির্বাচিত সরকার দলগুলো তো এখনো পর্যন্ত নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে সে ব্যাপারে এক ধরনের ঐক্যমত, কিন্তু তার আগে একটি ক্লজ দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আমি সাইদ ভাই আশাবাদী মানুষ, আমি মনে করি কোনো ক্লোজই থাকবে না, আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে। আজকে জামাত ইসলাম নেতৃত্বে 8 দল অনেক গরম গরম কথা বলেছে, পাশাপাশি এই 8 দল আবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে সময় চেয়েছে আলোচনা করে সমাধান করার জন্য। বিএনপির পক্ষ থেকেও সময় চাওয়া হয়েছে আলোচনা করে সমাধান করার জন্য। আমি আপনাকে বলে যাই সমাধান লাগবে, কারণ সমাধান না হলে সেটি ওই যে 24-এর চেতনা আমরা বাস্তবায়ন চাই, সেই বাস্তবায়নটা বাধাগ্রস্ত হবে। অতএব সমাধান আসবে আলোচনার মধ্য দিয়ে, সেই আলোচনাটা অগ্রগামী হোক, আমরা সেটাই চাই। মাহবুব ভাই, এই ইসির সংলাপ আসলে ইসি যে 13 তারিখ থেকে সংলাপ করতে চাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের জনগোষ্ঠীকে, জনগণকে, মানুষকে নির্বাচনমুখী করার একটা পরিকল্পনা। এটা ভালো, কারণ আমরা দেখলাম বিএনপি একই কাজ করেছে। কারণ নির্বাচন হলো ফেব্রুয়ারি মাসের মধ্য ফেব্রুয়ারিতে, আর বিএনপি নমিনেশন দিয়ে দিল 3 মাস, ঘোষণা করলো প্রায় 4 মাস আগে। মাহবুব ভাই, জামাত তো বাংলাদেশের ইতিহাসে মাহবুব ভাই জামাত ইসলাম আরো আগে করছে। জামাত অফিশিয়ালি দেয়, কি বলছো? অফিশিয়ালি একদম অফিশিয়ালি জনসভা করে করে ঘোষণা দিয়েছে। তো ঘটনা হচ্ছে যে এই রকম বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসে কখনো তফসিল ঘোষণার আগে কেউ কিন্তু মনোনয়ন দেয় না। অর্থাৎ এটা কেন? এটা হচ্ছে একটা ট্যাকটিক্যাল লাইন নিয়েছে বিএনপি, যে মানুষকে, জনগণকে নির্বাচনমুখী করা। যেটা হাসনাত ভাই বলছিলেন, গ্রাম বাংলায় নির্বাচনে আমেজ শুরু হয়ে গেছে, ভালো। এটা আমি এই ধরনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। কিন্তু আদৌ নির্বাচন হবে কি না, বা নির্বাচনের বাধাগুলো কি কি, সেই জায়গায় তারা মনোযোগ দিচ্ছে না। তারা মনে করছে যে মানুষ নির্বাচনমুখী হয়ে গেলে অটোমেটিক নির্বাচন হবে। কিন্তু দুনিয়ার কোথাও কিন্তু অটোমেটিক নির্বাচন হয় না, কারণ যারা সরকারে থাকে তাদের কিছু দায় দায়িত্ব থাকে, জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও কিছু দায় দায়িত্ব থাকে, জনগণের কাছেও দায়বদ্ধ। কারণ এই সরকার কিন্তু খুব বড় রকমের দায়বদ্ধ, জুলাই আন্দোলনের, গণ অভ্যুত্থানের চেতনার সাথে দায়বদ্ধ। কাজেই আজকে যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, আদেশ না দিয়ে, আইনি ভিত্তি না দিয়ে আমাদের রাজনৈতিক দলগুলো জামাত এবং বিএনপি সহ তড়িঘড়ি করে নির্বাচন চাচ্ছে, আমাদের সরকারও যদি গা ভাসায় দেয়, তাহলে জাতির সাথে সরকার বেইমানি করবে। তাহলে ইতিহাসে ইউনূস সরকার কী হিসেবে চিহ্নিত হবে? বিট্রেয়ার হিসেবে চিহ্নিত হবে। আর আমাদের রাজনৈতিক দলগুলো ক্ষমতার লোভী হিসেবে চিহ্নিত হবে। এটা খুব খারাপ জিনিস। এতে লাভবান হবে কে? পতিত স্বৈরাচার। তারা একটা স্পেস পেয়ে যাবে। আমরা যদি পতিত স্বৈরাচারকে স্পেস দিতে না চাই, তাহলে জুলাই সনদের বিষয়টি ফয়সালা করে আমাদের ইলেকশনে যাওয়া উচিত। এটা আমার কথা। জি, ধন্যবাদ মাহবুব ভাই, আপনাকে ধন্যবাদ হাসনাত ভাই। দর্শক, আজ এ পর্যন্তই। এই অনুষ্ঠানটি আগামীকাল সকাল 7টায় পুনঃপ্রচার হবে এবং আগামীকাল ঠিক রাত 9টায় ফিরছি নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।